মনের বাগান বাড়ি। ভালোবাসা অর্থে আত্মসমর্পণ নহে, ভালোবাসা অর্থে নিজের যাহা কিছু ভালো তাহাই সমর্পণ করা। হৃদয় প্রতিমা প্রতিষ্ঠা করা নহে, হৃদয়ের যেখানে দেবত্র ভূমি, যেখানে মন্দির, সেইখানে প্রতিমা প্রতিষ্ঠা করা। যাহাকে তুমি ভালোবাসো তাহাকে ফুল দাও, কাঁটা দিও না। তোমার হৃদয় সরোবরের পদ্ম দাও, পঙ্ক দিও না। হাসির হীরা দাও, অশ্রুর মুক্তা দাও। হাসির বিদ্যুৎ দিও না, অশ্রুর বাদল দিও না। যাহাকে তুমি ভালোবাসো তাহাকে তোমার হৃদয়ের সমস্তটা দেখাইও না। যেখানে তোমার হৃদয়ের পয়ঃ প্রণালী, যেখানে আবর্জনা, যেখানে জঞ্জাল, সেখানে তাহাকে লইয়া যাইও না। তাহা যদি পারো তবে আর তোমার কিসের ভালোবাসা? তাহাকে তোমার হৃদয়ের এমন অঞ্চলের ডিস্ট্রিক্ট জাজ করিবে যেখানে ম্যালেরিয়া নাই, ওলা ওঠা নাই, বসন্ত নাই। তাহাকে যে বাড়ি দিবে তাহার দক্ষিণ দিকে খোলা, বাতাস আনাগোনা করে, বড় বড় ঘর, সূর্যের আলোক প্রবেশ করে। ইহা যে করে সেই যথার্থ ভালোবাসে। তাই বলিতেছি, ভালোবাসা অর্থে আত্মসমর্পণ করা নহে, ভালোবাসা অর্থে ভালো বাসা, অর্থাৎ অন্যকে ভালো বাসস্থান দেওয়া, অন্যকে মনের সর্বাপেক্ষা ভালো জায়গায় স্থাপন করা। কি সুন্দর না রবীন্দ্রনাথের ভালোবাসার ব্যাখ্যা? আপনাদের কিরকম লাগলো? ভালোবাসার কথা বলে শুরু করছি আজকের নারী। নমস্কার, নারীর কমলিকা। প্রতিদিনের মতো নিয়ে এসেছি এই বিউটি সেগমেন্ট আপনাদেরই জন্য। আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন, আমাদের অতিথি ট্রিম বিউটি পার্লারের দেবযানী সেনগুপ্ত। আসুন দেবযানীদির সঙ্গে সরাসরি কথা বলা যাক। নমস্কার দেবযানীদি। আচ্ছা দেবযানীদি, আমাদের দর্শক বন্ধুদের যদি বলেন ট্রিম কেন, মানে নামটার কোত্থেকে এসছে এবং এর কনসেপ্টটা কোত্থেকে এসছে? আমাদের এইটা ট্রিম এসছে কারণ আমার পার্লার কাম হেলথ ক্লাবও আছে। আচ্ছা, হেলথ ক্লাব রয়েছে বলে ট্রিম শেপ, ট্রিম এন্ড শেপের, হ্যাঁ, বডি শেপ এবং হেয়ার শেপ সবকিছুরই শেপ নিয়ে যখন আমরা এটা করছি, ডিল করছি, তাই ওটা একটা ছোট্ট করে ট্রিম নাম দিয়েছি। আচ্ছা, খুব সুন্দর কনসেপ্ট। আর আপনি কি এই বিউটি বা এই ধরনের ফ্যাশন, এই ক্রিয়েটিভ পারসুটের কি ছোটবেলা থেকে আপনার ন্যাক ছিল? ছোটবেলা থেকে মেয়ে যেহেতু সাজতে তো ইচ্ছে করতোই, ভালোই লাগতো, কিন্তু যখন আস্তে আস্তে বড় হয়েছি, একটা ক্যারিয়ার হিসেবে নিজেকে সবসময় বাড়িতে থাকবো এই ইচ্ছেটা আমার ছিল না কোনো সময়। আচ্ছা, কাজ করবো, বাইরে কাজ করবো, খুব সুন্দর। তো সেই জন্য একটা এটাই আমার ভালো লেগেছে, যেটাতে ছোটবেলা থেকে এটাতে ন্যাক ছিল, ওই জন্য আমি বিউটি লাইনেই যাওয়াটা পছন্দ। আর এই অ্যাপটিটিউড থেকেই কি পড়াশোনাটা বিউটি নিয়ে করা হয়েছে? না না, আমার সেরকম না, আমি নর্মাল যেটা পড়াশোনা থাকে, আমি গ্র্যাজুয়েশন করেছি। আমি শিলংয়ের মেয়ে, আমি কলকাতায় বর্ন এন্ড বটপ না, তো আমি শিলংয়েরই মেয়ে, পাহাড়ি অঞ্চলে থেকেছি, ওখানে সাজসজ্জার উপরে ভীষণ ন্যাক মেয়েদের, তো ওখান থেকেই শিখে এবার বিয়ের পরে আমি সব ট্রেনিংগুলো নিয়ে আমার এই কি ধরনের ট্রেনিং নিয়েছিলেন এবং স্পেশালাইজেশন কিসে করেছেন যদি একটু বলেন? আমি প্রথমে বেসিক বিউটিশিয়ান কোর্সটা করেছি, যেহেতু আমার কোনো রকম অভিজ্ঞতা ছিল না কোনো চাকরি করা বা ব্যবসা, তো আমি একটা এমন পার্লার থেকে মানে শিখেছি, শিলংয়ে না, কলকাতা। আচ্ছা, কলকাতা। হ্যাঁ, এই সুযোগগুলো আমরা কলকাতাতেই পেয়ে থাকি, তো সেখানে ব্যবসার সব রকম ডিল করা, আমার কাস্টমারের সাথে কি করে কথা বলতে হবে, সব রকম আমি পিআর স্কিলস যেগুলো সবকিছু থাকে। একটা বিজনেস চালাতে গেলে যা জিনিস শেখার থাকে সেটা আমি একটা বিউটি পার্লার থেকে শিখেছি, যেখানে পার্লারের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন কাম বিউটিশিয়ান কোর্স সবকিছু আমি শিখতে পারি। আর শিলংয়ের অনেক ছোট ছোট বিউটি টিপস আর কনসেপ্ট তো ছোটবেলা থেকেই রয়েছে আপনার কাছে। আচ্ছা, আজ আপনি আমাদের দর্শকদের কি উপহার দিচ্ছেন? আমি দর্শকদের হানি ফেশিয়াল করে দেখাচ্ছি। হানি ফেশিয়াল? বাহ! মানে হানি দিয়ে আজকাল তো আমরা মধু মানে ডায়েটের মধ্যে রেখেইছি, কিন্তু সেটা আমাদের ত্বকে কিভাবে উপকার করতে পারে সেটা আমি ওনাদেরকে দেখাবো। বাহ! তাহলে হানি ফেশিয়াল এক্স্যাক্টলি কি সেটা দেখা যাক, জানা যাক আমাদের দেবযানীদির কাছে। আচ্ছা দিদি, এই হানি ফেশিয়ালটা কি একটু যদি আমাদের দর্শকদের বলেন? এই হানি ফেশিয়ালটা আমরা সম্পূর্ণ শুষ্ক ত্বকের জন্য, যাদের একদম ড্রাই স্কিন তাদেরকে আমরা হানি ব্যবহার করতে পারি, কিন্তু তৈলাক্ত ত্বকে আমরা হানিটা ব্যবহার করা উচিত, কারণ আমাদের পিম্পল একনে এগুলো সব বেরিয়ে আসে। অনেকের আবার পিম্পলস বেরোয় না, কেন অয়েলি স্কিন কিন্তু সেনসিটিভ না, তখন কিন্তু ব্রণ বেরোয় না,
অয়েলি স্কিন, সেক্ষেত্রে আমরা হানি তার মধ্যে সামান্য 2-1 ফোঁটা লেবু দিয়ে ওই ফেশিয়ালটা করতে পারি। বাহ, কিন্তু আজ আপনি দেখাচ্ছেন একেবারে ড্রাই স্কিনের জন্য হানি ফেশিয়াল। হানি ফেশিয়াল, আচ্ছা, কি কি লাগবে এই ফেশিয়ালটার এই জন্য? ফেশিয়ালটার জন্য আমি পুরো ঘরোয়া পদ্ধতিতে, মানে কিভাবে কেউ মানে মহিলা বা একটি মেয়ে বাড়িতে এটাকে করতে পারে। আচ্ছা, সে পেঁপে দিয়ে আমি মুখটাকে আগে পরিষ্কার করে নেব। আচ্ছা, পেঁপেটা, হ্যাঁ, মানে ড্রাই স্কিনের মধ্যে পিগমেন্টেশন হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে, মানে কালো কালো ছোপ পড়ে যায় মুখের মধ্যে। এটা আমাদের 30 বয়সে, যাদের 30 বছর বয়স তাদের সেই ঊর্ধ্বে তারা এই ফেশিয়ালটা করতে পারে। আর মাসে কতবার করে এই ফেশিয়ালটা মাসে একটা, যারা 30-এর ঊর্ধ্বে তারা একবার করে এই ফেশিয়ালটা করবে, আর 15 দিন পরে ফেস ম্যাসাজ করবে। ওটা ফলো আপ হিসেবে কাজ করবে। ফলো আপ করবে 15 দিন। আচ্ছা দিদি, একটু প্রথমেই আপনি যদি বলে দেন কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে। আচ্ছা, এইখানে আমরা প্রথমে দেখাচ্ছি যে এটা পেঁপে, তার সঙ্গে একটু চিনি দিয়ে আমরা লাইট একটা ম্যাসাজ দেব। চিনি আমরা একটা মুখের জন্য 1/2 টিস্পুন, আর পেঁপেটাকে, কাঁচা পেঁপে, ওটাকে আমরা গ্রেট করে নেব। কতটুকু করব? ওটা আমরা একটা 1 টেবিল স্পুনের, আচ্ছা, ওটাকে মিশিয়ে আমরা লাইটলি ম্যাসাজ করে ওর মুখটাকে আগে একটু স্ক্রাব অ্যান্ড ক্লিন করে নেব। আচ্ছা, চিনির গ্র্যানুলস দিয়ে যদি আমরা করি তাহলে আমাদের একটু ডেড সেলস যেগুলো থাকে সেগুলো উঠে যায়, স্ক্রাব হিসেবে কাজ স্ক্রাব হিসেবে কাজ করে। তার প্লাস এই পেঁপের রসটা আমাদের ওই কালো দাগটা তুলতে সাহায্য করে। আচ্ছা, মধু কতটুকু লাগবে? সেটা আমাদের স্কিন হিসেবে, যদি স্কিন খুব বেশি ড্রাই থাকে, টেন্ডেন্সি থাকে, তাহলে 1 থেকে 1.5 চায়ের চামচ, আর নাহলে 1 চায়ের চামচ, 1 টিস্পুন। আর পুরো মধুটা দিয়েই আপনার ম্যাসাজটা হবে? পুরো মধুটা দিয়ে ম্যাসাজটা হবে। তাহলে পেঁপে গ্রেট করে করে আমরা আস্তে আস্তে খুব হালকা হাতে আমরা ওটাকে ওর মুখের মধ্যে ঘষে নেব। ভাবাই যায় না, মানে পেঁপে, চিনি, মধু এগুলো যে পেঁপে, আমাদের চিনি, স্ক্রাবার হিসেবে কাজ করবে বা আমাদের ফেশিয়ালের একটা এরকম ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে, আমরা কোনোদিন আগে ভাবতেই পারতাম না। এবং যে দাগগুলো, আর পেঁপেটা অবশ্যই কাঁচা পেঁপে হতে হ্যাঁ, হবে, পাকা না। এখানে আমরা পাকা পেঁপেটা কিন্তু আমরা প্যাক হিসেবে ইউজ করতে পারি। আর পাকা পেঁপে দিয়ে আমি শুনেছি ফেশিয়ালও করা যায়, ম্যাসাজও করতে পারি, কিন্তু এইখানে আমরা স্পেশালি ক্লিন করার জন্য কাঁচা পেঁপেটাকেই নেব। আচ্ছা, কিছুক্ষণ এটা করে নেওয়ার পরে পরিষ্কার করে নিলাম। এতে ডেড সেলস গুলো বেরিয়ে গেল। হ্যাঁ, ডেড সেলস গুলো বেরিয়ে যায়। তারপর নরমাল জল, নাকি একটু ঠান্ডা না, ফ্রিজের জল না, নরমাল জল, আমাদের যেটা আমরা কলের মধ্যে যে টেম্পারেচারের জলটা পাই সেই জলটা দিয়ে আমরা এটাকে পরিষ্কার করে নেব। এখানে আমরা মুখের ক্ষেত্রে কিন্তু খুব লাইটলি ম্যাসাজ করব, যাতে আমাদের স্কিনের মধ্যে কোনো রকম ভাবে এটা চাপ না পড়ে, এবং মানে মুখের ত্বকটা খুব হালকা। বয়সটা বলছেন 30-এর ঊর্ধ্বে, হ্যাঁ। তো সে কারণে তখন বলিরেখা চলে আসতে থাকে অনেকে, তারপরে রিঙ্কলস, ফাইন লাইনস। পেঁপে, আবার পেঁপের যে রসটা আছে ওটা এইগুলোকে টাইটেন করতে খুব সাহায্য করে, আচ্ছা, রিঙ্কল ফ্রি করে দেয়। এবার আমরা এই হানি নেব। আচ্ছা, 1.5 চামচ। 1.5 চামচ আমরা হানি নেব। আর যেরকম সাধারণত আমরা ফেশিয়াল করে থাকি সেই দিয়ে আমরা ফেশিয়াল করি, ঠিক যা আমাদের ফেশিয়ালের স্ট্রোকস আছে আমরা সেই দিয়ে ফেশিয়ালটা করব। এই জিনিসগুলো আমরা দেখব, নজরে রাখবো যাতে এটা আপওয়ার্ড স্ট্রোক হয়। আচ্ছা, হয়ে জানো আমরা এই ম্যাসাজটা দিয়ে পুরোটাই আমরা হানি দিয়ে করব। এইটা আমরা কিছুক্ষণ 15-20 মিনিটের মতো আমরা এই ম্যাসাজটা দেব হানি দিয়ে। দেওয়ার পরে আমরা লাইটলি একটু লিকুইড ওয়াটার দিয়ে, মানে উষ্ণ জল, যাতে খুব বেশি গরম থাকবে না, আমরা প্রথমে উষ্ণ জল দিয়ে ওটাকে একটুখানি মুছে নেব। নিয়ে তারপরে আমরা একটুখানি হট টাওয়েল দেবো, হট কম্প্রেস দেবো। আচ্ছা, হট কম্প্রেশনটা কেন দিচ্ছি আমরা? হট কম্প্রেসটা দিচ্ছি যেই ম্যাসাজটা আমি করেছি সেটা পোর্সের ভেতরে ঢুকে যে ডাস্টটা আছে সেটা ক্লিন করে দেবে, এবং হানিটা যেন ওটার ভেতরে ঢুকতে সাহায্য করে। মানে হানির পেনিট্রেশনটা ওটার গরম ভাবে মনে হয় আরো ভেতরে যেন ওটা ঢোকে আর কি, ভেতরে চলে যাবে। তারপরে আমরা যে ব্ল্যাক হেডসগুলো থাকবে সেইগুলোকে ক্লিন করে নেব। সেটা আমরা আগে করছি না, মানে যখন ওটা আমরা স্ক্রাবার দিয়ে ক্লিনস করছি তখন করছি না, আমরা পরে করছি। স্ক্রাবার দিয়ে কিছুটা সেলস বেরিয়ে যাচ্ছে, আর কিন্তু পরে আমরা ওটা ব্ল্যাক হেডস ক্লিন করে নিয়ে স্টিমটা দেব। এমনিও তো বলে থাকি ড্রাই স্কিনের জন্য স্টিমটা খুব দরকারি। হ্যাঁ, এরপরে স্টেপটা কি দিদি? এরপরে আমরা এটাকে ওর ব্ল্যাক হেডসটা ক্লিন করে নেব।
নাকের পাশ থেকে, আচ্ছা এই ঠোঁটের তলার থেকে যে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস যা থাকে আচ্ছা, এটা সেগুলো কি করে আমরা করবো আমরা? ওটা আমরা এক ধরনের গেজেস পাওয়া যায়, সেটা দিয়ে আমরা টুইজার গোছের থাকে, আচ্ছা। সেটা দিয়ে ক্লিন করে নিয়ে আমরা নাইটলি প্যাক লাগিয়ে দেবো। এই প্যাকটা ফর ড্রাই স্কিনের জন্য। একটু যদি দর্শক বন্ধুদের বলেন হ্যাঁ, যে এই প্যাকটা আমরা বানাতে পারি কলা দিয়ে। ড্রাই স্কিনে কলার মধ্যে সামান্য একটু মধু দিয়ে আমরা এই প্যাকটাকে তৈরি করি। আচ্ছা, তাহলে অ্যাপ্লিকেশনটা একটু চট করে দেখিয়ে হ্যাঁ দিন। হ্যাঁ, এটা হাত ব্রাশ দিয়েও লাগানো যায়, এটা হাত দিয়েও লাগানো যায়, যেটা খুশি, যেটা আচ্ছা। সুবিধে হবে। কিন্তু এই প্যাকটা ড্রাই স্কিনের জন্য, যেহেতু আমি এই ফেসিয়ালটা দেখাচ্ছি, এই প্যাকটা লাগিয়ে শুকোবার সময় এটার উপরে আস্তে করে একটু দুধ দিয়ে দিতে হবে, অল্প অল্প একটু দুধ দিয়ে দিতে হবে। আর দুধ দিয়ে তারপর আমরা প্যাকটাকে ধুয়ে মুছে তুলে ফেলি। আচ্ছা, আপনি আজকে ওকে দুধ দিয়ে তুলছেন কি? হ্যাঁ, আচ্ছা। আমরা আজকে আচ্ছা দিদি, যতক্ষণ আপনি অ্যাপ্লিকেশনটা করছেন, আমার মনে হয় দর্শক বন্ধুদের যদি আরেকবার স্টেপগুলো পরপর বলে দেন, তাহলে ওদের জানতে খুব সুবিধে হবে। হ্যাঁ, আমি মুখটাকে প্রথমে পরিষ্কার করছি পেঁপে আর চিনি দিয়ে। আচ্ছা। কিছুক্ষণ খুব লাইট ম্যাসাজ নিচ্ছি। পেঁপেটা আমরা নিচ্ছি 1 চামচ আর চিনিটা নিচ্ছি 1/2 চামচ। নিয়ে আস্তে আস্তে করে আমরা স্ক্রাব করছি। নাকের অংশগুলোতে একটু বেশিক্ষণ করছি, যেখানে আমাদের ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস বেশি থাকে। আর তারপরে আমরা মুছে নিচ্ছি মুখটাকে, পেঁপের গুঁড়োগুলোকে সরিয়ে, চিনির গুঁড়ো সরিয়ে ভালো করে ভেজা টাওয়েল দিয়ে মুখটা পরিষ্কার করে নিচ্ছি। এইবার আমরা হানি নিয়ে, সামান্য হাতে একটু জল নিয়ে হানি দিয়ে আমরা মাসাজটা 15 মিনিট ম্যাসাজ করছি। 15 মিনিট মাসাজ করছি। তারপর মাসাজ করার পরে আমরা ওটাতে লাইট লিউকওয়ার্ম ওয়াটার দিয়ে, মানে উষ্ণ উষ্ণ যেই জলটা থাকে আমরা মুখটাকে সেটা দিয়ে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার আমরা একটা হট কম্প্রেশন দিচ্ছি আর দিয়ে তারপরে বোধহয় ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডসটা বার করছি। করে নিয়ে এবার আমরা এই প্যাকটা তৈরি করছি। আচ্ছা। প্যাকটা আপনি এমনিতে আমাদের যেটা বলি যে ফুলাজার যেটা আছে, সেটার সঙ্গে সামান্য একটু হানি মিশিয়েও করতে পারেন, বা কলা দিয়ে ওর মধ্যে একটুখানি হানি মিশিয়ে এটাকে, সেটা ওই ড্রাই স্কিনের জন্য খুব ভালো। খুব ভালো। কতক্ষণই প্যাকটা রাখতে হচ্ছে আমাদের? বেশিক্ষণ না, 15 মিনিটের মতো রাখবেন। 15 মিনিট। হ্যাঁ, রেখে তারপরে আমরা এটা তুলো দিয়ে একটু জল, মানে দুধ নিয়ে, এখানে আমার কাছে এই মুহূর্তে দুধ জলই আছে, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাইটা। এরকম দুধ দিয়ে আমরা এটাকে ড্রিপ করে করে এটাকে প্যাকটাকে ভিজিয়ে দেব। শুকোবার পরে 15 মিনিট পরে তারপরে তুলে নেব। তারপরে আমরা এটাকে তুলে নেব। আচ্ছা, তাতেও বোধহয় এই প্যাকের পেনিট্রেশনটা বেশি ভালো করে ভালো থাকে, কারণ মিল্কটা ভীষণভাবে কাজ করে। প্রথমত হলো এই পিগমেন্টেশন যেগুলো আমাদের স্কিনে থাকে সেগুলো চলে যায়। এবং প্যাকটা যখন থাকবে, এখানে আমি দেখাইনি, প্যাকটা যখন থাকবে তখন কিন্তু অবশ্যই চোখের কোলের মধ্যে আন্ডার আই ক্রিম লাগিয়ে আমরা একটা দুটো কটনকে ভিজিয়ে ছোট পাতলা প্যাড করে নিয়ে রেখে দেবো ফর 15 মিনিটস। এই যে আমাদের প্যাকটা স্কিনকে টাইট করবে, তখন কিন্তু আমাদের চোখের অঞ্চলগুলোর মধ্যেও পড়ে, চোখের অঞ্চলেও কিন্তু চাপ পড়ে, কিন্তু সেখানে যদি আমাদের চোখের আন্ডার আইতে যদি চাপ পড়ে, তখন কিন্তু রিঙ্কলস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওটা প্রোটেকশনের জন্য যাতে, হ্যাঁ, এই ওয়েট কটনের প্যাচটা দেবো যাতে আমাদের এটা টান না ধরে। বাহ, রিঙ্কেল এবার মনে হয় শুকিয়ে গেছে গেছে। এবার আমরা আস্তে করে এটাকে প্যাক মুছে নিয়ে যে কোনো সানস্ক্রিন লাগিয়ে দিতে পারি। সানস্ক্রিন লাগানোটা কি খুব জরুরি? হ্যাঁ, সানস্ক্রিন যদি আমরা ফেশিয়াল সাধারণত আমরা দিনের বেলাতেই করি, মানে তারপরে আমরা বেরোই পার্লার থেকে বা বাড়ির থেকে যদি আমরা কোথাও যাই, তো সেখানে আমাকে এই একটা সানস্ক্রিন অবশ্যই লাগানো দরকার, কারণ সানের, মানে রোদের যে ইউভি রেজগুলো আছে খুব সেটা হার্মফুল ভীষণ স্কিনের জন্য। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল আজকে ফেশিয়াল, হানি ফেশিয়াল। অনেক অনেক ধন্যবাদ দেবযানী। অনেক। তাহলে কেমন লাগলো আমাদের এই হানি ফেশিয়াল? ফাটাফাটি না? নারীর স্বাস্থ্য বিভাগ নিয়ে আমি আবার এসে গেছি আপনাদের সামনে। একটা কথা প্রচলিত আছে, নিশ্চয়ই জানেন, চোখ হচ্ছে মানুষের মনের জানলা। সৌন্দর্যের প্রতীকই হচ্ছে চোখ। চোখই মানুষকে অনেক সুন্দর করে তুলতে পারে। তাই
চোখ যাদের খারাপ, খারাপ বলবো না, ট্যারা চোখ, ট্যারা চোখটা কি ত্রুটি? আমরা ভাবি হয়তো যে এটা কোনো শারীরিক ত্রুটি, আমরা ভাগ্যের ওপর ছেড়ে দিই, কিছু করার নেই। না, সেই দিন কিন্তু আর নেই। ট্যারা চোখ ঠিক করে দেয়া যায়। কি করে বলুন তো? অপারেশন করে। চলুন না আজকে এই নিয়ে একটু আলোচনা করা যাক। আজকে আমাদের এই আসরে আমরা পেয়েছি বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডক্টর পার্থ হাজারিকে। নমস্কার ডক্টর হাজারি। নমস্কার। আচ্ছা ডক্টর হাজারি, ট্যারা চোখ হওয়ার কারণটা কি? আমাদের দুটো চোখ ডাইনে বাঁয়ে ওপর নিচ ঘোরানোর জন্যে কতগুলো মাংসপেশি রয়েছে। এটা ধরুন এইভাবে তুলনা করা যায় ঘোড়ার মুখের লাগাম। ডান দিকের মাসলটা টানলে চোখ ডান দিকে যাবে, তার সঙ্গে কিন্তু বাঁ চোখের এই নাকের দিকের, এই চোখে কানের দিকের মাসলটা টান দিলে এই চোখের নাকের দিকের মাসলটা টানতে হবে। এটা ভারসাম্য মেনটেন করে এটা। হ্যাঁ, এই ভারসাম্যটা কোনোভাবে নষ্ট হলে চোখ ট্যারা হয়ে যায়। এখন এই ভারসাম্য নানানভাবে নষ্ট হতে পারে। অস্বচ্ছ দৃষ্টি, অসম দৃষ্টি, একটা চোখে বিনা চশমাতেই সে পুরো পড়তে পারছে, আরেকটা চোখে +5 কি -5 পাওয়ার রয়েছে। সেক্ষেত্রে ওই যে চোখে প্লাস বা -5 পাওয়ার রয়েছে, এই অসম দৃষ্টির কারণে ওই চোখটা ঘুরে যেতে পারে, তার ব্যালেন্স নষ্ট হয়। এই প্রথমত অস্বচ্ছ দৃষ্টি, অসম দৃষ্টি, তাছাড়া আঘাতজনিত কারণে, তাছাড়া ধরুন কোনো একটা মাসেলে যে আর্টারিটা সাপ্লাই দিচ্ছে, যে নার্ভটা, সেটা কোনোভাবে প্যারালিসিস হয়ে গেল, বা এইসব নানান কারণে ভারসাম্য নষ্ট হলে চোখ ট্যারা হয়। আর এই চিকিৎসাটা কখন শুরু করা উচিত? মানে সাধারণ মানুষ তো বুঝতে পারছেন না, হয়তো ট্যারা হয়ে যাচ্ছেন, কোন সময় চিকিৎসাটা শুরু করা উচিত? সিমটমসগুলো কি আমরা সাধারণ মানুষ বুঝতে পারবো যে আমি ট্যারা মানে হচ্ছি, আস্তে আস্তে চোখে কোনো প্রবলেম হচ্ছে? এই ট্যারা চোখের উপসর্গ তো বোঝার কিছু নেই। বাইরের থেকে বাবা বা মা লক্ষ্য করে যে ছেলে ট্যারা, বা হঠাৎ হঠাৎ মাঝে মাঝে ট্যারা হচ্ছে, বাবা মারাই নিয়ে আসেন যে এই মাঝে মাঝে ট্যারা হচ্ছে, এটা দেখুন। কিংবা আমার ছেলে ট্যারা, স্কুলে খেপাচ্ছে, কিংবা আমার মেয়ের বিয়ের সম্বন্ধ আসছে, বিয়ের সম্বন্ধ প্রত্যেকটা নষ্ট হয়ে যাচ্ছে ট্যারার জন্য। এই বাবা মারাই নিয়ে আসেন। এ তো উপসর্গ কিছু দেখতে ভালো করার ব্যাপার। তারপরে ট্রিটমেন্ট আপনারা সেরকম? এবং ধরুন একটা বাচ্চা জন্মের পরেই ট্যারা দেখা গেল, তাকে আমাদের কাছে নিয়ে আসা, আপনি বলছেন বাই বার্থ? হ্যাঁ, বাই বার্থ নিয়ে আসা হলো, কিন্তু সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করার কিছু অসুবিধা থাকে। 3 বছর 3.5 বছর আগে চিকিৎসা শুরু করা সম্ভব নয়। কিন্তু এখানে একটা অন্য ব্যাপার রয়েছে। যদি অসম দৃষ্টি থাকে বা একটা চোখে তার কম দৃষ্টি থাকে, সেক্ষেত্রে 5-6 বছরের ভেতরে চিকিৎসা আরম্ভ না করলে আমরা ট্যারা চোখ দেখতে সোজা করতে পারি পরে, কিন্তু আর দেখাতে পারি না। ওই যে চোখে কম দেখছে সেটাকে আর ভালো করে দেখাতে পারি না। কিভাবে আপনারা ট্রিটমেন্ট করেন? একটা বাচ্চাকে যখন তার বাবা মা আনছেন, ধরুন 2 বছর 3 বছরের বাচ্চাকে, আমাদের ট্রিটমেন্ট শুরু করার কিছু অসুবিধে থাকে। প্রথমে আগে দেখে নিই যে বাচ্চার দৃষ্টিটা কীরকম রয়েছে, দুই চোখের দৃষ্টি সমান কিনা, স্বাভাবিক কিনা। যদি দেখি যে একটা চোখে দৃষ্টি কম, সেক্ষেত্রে ওই দেখতে ভালো করার চাইতে আগে বাচ্চাকে দুই চোখে সমানভাবে স্বাভাবিক দৃষ্টি আনার ব্যাপারে আমাদের নজরটা বেশি থাকে, সেইটার চিকিৎসা আগে করি। আচ্ছা, এবারে তাকে যদি আমরা দৃষ্টিটা দিতে পারি, তখন আমরা অর্থোপটিক্স বলে একটা চিকিৎসা রয়েছে, অর্থোপটিক চেক আপ করি, এবং সবশেষে তাকে দেখতে ভালো করার জন্য অপারেশন করি। এখানে ওই যে কথাটা বললাম, অসম দৃষ্টি বা অস্বাভাবিক দৃষ্টি যদি থাকে, সেটাকে বলে লেজি আই। মানে একটা চোখে যদি কম দৃষ্টি থাকে, সেটা লেজি আই হয়ে যেতে পারে। ব্যাপারটা কি, বাঁ হাতে আপনি বা আমি লিখতে পারি না। কেন লিখতে পারি না? ছোটবেলা থেকে আমরা লেখার অভ্যেস করিনি। ওই বাচ্চা যখন দেখলাম যে 3-4 বছর বয়সে সে একটা চোখে কম দেখছে, তখন আমরা ওই চোখটাতে কিভাবে স্বাভাবিক দৃষ্টি ফেরত আনতে পারি সেদিকে নজর দিই। এবং থিওরিটা এই যে কালকে যদি কোনোভাবে আমি আমার ডান হাতটা হারিয়ে ফেলি, 3 বছর বাদে আসুন ওই বাঁ হাতে দেখবেন কিছু না কিছু লিখতে পাচ্ছি। সেই রকম ভালো চোখটা আমরা সেই সময় বন্ধ করে দিই।
আচ্ছা। অক্লুশন বলি, ভালো চোখটা বন্ধ করে দিই। খারাপ চোখ যেটাতে কম দৃষ্টি, সেটাকে জোর করে কাজ করে, জোর করে কাজ করাই। কিন্তু এইটি 5-6 বছরের পরে হয়ে গেলে, বড় হয়ে গেলে, তখন আর বাচ্চা এই চিকিৎসা নেয় না, রিজেক্ট করে। মানে কি করে, যে চোখটা বন্ধ করে দিই, একটা চোখ বন্ধ করে দিলাম, সেই চশমাটা ভেঙে ফেলে, খুলে ফেলে দেয়, সে আনইজি ফিল করে এবং সে খুলে দেয়। সেই জন্যে আমরা বলি যে টেরা চোখ দেখলে বছর 5-এর আগে নিয়ে আসুন, আগে দৃষ্টিটা ঠিক করি, তারপরে টেরা চোখ দেখতে ভালো করব। আর এর মাঝে এই চিকিৎসা এবং অপারেশনের মাঝে আরেকটা পর্যায় রয়েছে, যেটা অর্থোপটিক চিকিৎসা, কিছু এক্সারসাইজ, এসব কিছু করা হয়। আর তা নয় তো বড় হলে, যখন বাবা মা আনছেন 20-21 বছর বয়স, মেয়ের বিয়ে হচ্ছে না, কি বাবা ছেলেকে এনেছে স্কুলে বা কলেজে, আর কেউ তাদের উত্ত্যক্ত করেছে সহপাঠীরা টেরা চোখের কারণে, বা তারা কমপ্লেক্স ডেভেলপ করেই থাকে মানুষ, হীনমন্যতায় ভুগছে, তখন আমরা দেখতে ভালো করার অপারেশন বা চোখটা অপারেশন করে সোজা করে দিই, দেখতে ভালো। আচ্ছা, এই যে দেখতে ভালো করা অপারেশনের প্রসঙ্গে আমি আসছি, সেটা হচ্ছে ধরুন চোখের দৃষ্টি সবই ঠিক আছে, কিন্তু দেখতে ভালোর জন্য অপারেশন করা হলো, এক্ষেত্রে কি চোখের দৃষ্টি ক্ষতি করতে পারে? আমি আপনাকে একটা ছবি দেখাই, তাহলে হয়তো আমার বোঝাতে সুবিধা হবে ব্যাপারটা। হ্যাঁ, চোখটা বাইরের থেকে দেখতে এই রকম। এটা আমি যদি ভেতরটা দেখাই, এই উল্টে দিলাম, এই ভেতরে এই মাংসপেশিগুলো রয়েছে, এই মাংসপেশিটা যখন টানবে এই চোখটা এদিকে ঘুরবে। আবার এই নাকের দিকে কতগুলো মাংসপেশি রয়েছে, সেটা যখন টানবে চোখটা এদিকে ঘুরবে। এখন আমরা অপারেশনটা যেটা করব চামড়া এবং আইবলের মাঝখানে এই মাংসপেশিগুলোর উপরে, আমরা চোখের ভেতরে কোনো হাত দিচ্ছি না, কাজেই এতে দৃষ্টির উন্নতি বা অবনতি কোনোটাই হওয়ার সম্ভাবনা। আচ্ছা, এই অপারেশনটা ইজ ইট ভেরি এক্সপেন্সিভ? দেখুন, এক্সপেন্সিভ কি চিপ, এটা তো একজন এক একভাবে ইন্টারপ্রেট করবেন। বা একজন ডাক্তারের কাছ থেকে আরেকজন ডাক্তারের কাছে গেলে তিনি হয়তো কমও চাইতে পারেন, আবার 5 গুণ বেশিও চাইতে পারেন। এমনি সাধারণভাবে একটা মাসলের উপরে অপারেশন করে ঠিক করতে 2000-2500 এরকম টাকা লাগে। এটা চিপ বলবেন না এক্সপেন্সিভ বলবেন আমি জানি না। আচ্ছা, যে অপারেশন করে টেরা চোখকে ঠিক করা, এই সাফল্যটা, এর পরিসংখ্যাটা কি? একটা চোখ কতটা টেরা তার উপরে নির্ভর করছে কটা মাসলের উপরে অপারেশন করব। একটা চোখ যদি আমরা একটা চোখের উপরে অপারেশন করে সাধারণত এই 16, 17, 18 ডিগ্রি ঠিক করতে পারি। এখন একজন আমার কাছে এলো 30 ডিগ্রি টেরা নিয়ে, তাকে কিন্তু ওই চোখের উপরে আমি অপারেশন করে খানিকটা ঠিক করে মাসখানেক বাদে আরেকটা চোখের উপরে অপারেশন করতে হবে পুরো সোজা করার জন্যে। এবারে সাফল্যের পরিসংখ্যান যখন বলছেন, তখন একটা কথা বলি, একটা 30 ডিগ্রি টেরা, তাকে আমি 5 কিংবা 6 ডিগ্রিতে নামিয়ে আনলাম, পুরো সোজা হলো না, কিন্তু সেটাও সাফল্য। মানে তাকে দেখতে যে ধরনের ব্যাপার ছিল তার থেকে অনেক কম হলো, কাজেই সেটাও সাফল্য। আচ্ছা, এই অপারেশনটা, এই চিকিৎসাটা টাইম স্প্যানটা কি? মানে এই যে অপারেশনের জন্য কতদিন হাসপাতালে থাকতে হবে? হাসপাতালে থাকার ব্যাপারে বলতে পারি যে একজন প্রাপ্তবয়স্ক লোক যদি অপারেশন করতে আসে, তাকে আমরা অপারেশন করে সঙ্গে সঙ্গে পায়ে হাঁটিয়ে বাড়ি পাঠিয়ে দিতে পারি। কোনো রাখারও প্রয়োজন হয় না, কিছুই হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে রেখে দিই এই কারণে যে অপারেশনের পরে একটু ব্যথা হয়, বা বাড়িতে নিয়ে গেলাম, বাবা মা একটু উদ্বিগ্ন হয়ে পড়েন, সেই জন্য বলি যে রেখে ওই ব্যথার সময়টুকু কাটিয়ে তারপরে বাড়ি নিয়ে যান। আর সেখানে যদি বাচ্চারা আসে, বাচ্চারা কিন্তু লোকাল অ্যানেস্থেশিয়া আমাদের সঙ্গে অপারেশনে সহযোগিতা করবে না, তাদেরকে অজ্ঞান করা ছাড়া কোনো উপায় নেই, জেনারেল অ্যানেস্থেশিয়া করতে হবে। জেনারেল অ্যানেস্থেশিয়া করলে একটা রাত্রি তাকে রাখতেই হবে। আর এর কোনো পরে মানে কোনো খাওয়া দাওয়ার কোনো না, খুব একটা, বা পরবর্তীকালে অপারেশনের পরে কোনো রেস্ট্রিকশন কি আপনারা দেন? খুব একটা বাধা নিষেধ কিছু নেই, শুধু অপারেশন করা চোখে 7টা দিন নোংরা, ধুলো, বালি, জল এসব না লাগালেই হলো, এছাড়া আর কোনো রেস্ট্রিকশন কিছু। পড়াশোনা করতে পারে? সব পারে। আচ্ছা।
তবে একটা জিনিস, লালটা কাটতে, যে চোখে অপারেশন করেছি, লাল কাটতে মাস 1.5 সময় লাগে। আচ্ছা, লাল কাটতে অনেক সময় লাগে। অনেক ধন্যবাদ ডক্টর হাজারি, আপনার এই ব্যস্ত স্কেডিউল থেকে আপনি আমাদের আসরে এসে অনেক সময় ব্যয় করেছেন। ডক্টর হাজারির সঙ্গে আমার যে আলোচনাটা হলো, আশা করি এটা শুনে আপনারা মনের জোর নিশ্চয়ই পেয়েছেন এবং অনেক উপকৃত হবেন। ট্যারা চোখ যাদের, তাদের জন্য বলি, ভয় পাওয়ার কিছু নেই, মন খারাপ করারও কিছু নেই। আপনারা গিয়ে আই স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করুন। শুনলেনই তো, অপারেশন করে ট্যারা চোখ সোজা করা যায়। আজ তাহলে চলি। আর আপনারা কিন্তু আমাকে চিঠি লিখতে ভুলবেন না। আমার নামটা মনে আছে তো? দেবচাঁদ। নমস্কার। ইট, বালি, কাঠ, সিমেন্ট এসব দিয়ে তৈরি করে মানুষ বাড়ি। আর থাকতে থাকতে কখন সে বাড়িতে ঘর হয়ে যায় নিজেরাই বুঝতে পারে না। ঘরকে ভালোবেসে ফেলে মানুষ, আর এই ভালোবাসার দরুন ঘর সাজাতেও শুরু করে, আধুনিক অর্থে ইন্টিরিয়ার। আজকে সেসব নিয়ে আলোচনা করব সুদীপ্তা সেনের সঙ্গে। নমস্কার সুদীপ্তা দি। বলো, কি জানতে চাও? সুদীপ্তা দি, আজকাল যেটা আমি দেখি অনেক বাড়িতে গিয়েই, সেটা কেমন যেন ঘর হয়ে ওঠে না, বাড়ি থেকে যায়। হয়তো অতিরিক্ত সাজানো গোছানোতে, কিংবা কোথাও একটা মানসিক সংযোগের অভাবে। তো আপনার কাছে ইন্টিরিয়ারটা কি, সেটা যদি আমাকে একটু বলেন, আমাদের দর্শকদের বলেন। আমার কাছে ইন্টিরিয়ারটাই সব জীবনের। মানুষের মন যেমনি ভেতরের ইন্টিরিয়ার, তার থাকার ভেতর দিয়ে, তার কাজেরটার ভেতর দিয়ে, সবটাই ইন্টিরিয়ার। অ্যান্ড আমি বিশ্বাস করি ভালো করে সুন্দরভাবে জীবনে ব্যবহারে আর দৈনন্দিন জীবনের সব জিনিসের সঙ্গে থাকাটাই ধর্ম। আর সেটা সৌন্দর্যের মধ্যে দিয়েই ভগবানকে পাওয়া যায়। সেটা আমার কাছে ইন্টিরিয়ার ডেকোরেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুদীপ্তাদি, আপনি তো দর্শকদের অনেক টিপস দিলেন, কিন্তু মূলত এখন যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে প্রপার স্পেসের অভাব। প্রত্যেকটা মানুষেরই ছোটো ছোটো ফ্ল্যাট থাকছে। স্পেস তো মানুষকে বাঁচতে শেখায়, তো সেই স্পেসের অভাবের জন্য মানুষের সম্পর্কর ক্ষেত্রেও কিন্তু চির ধরছে। তো সেক্ষেত্রে যদি আপনি কিছু বলেন, কিভাবে তারা স্পেসটাকে বাঁচিয়ে রাখবে, নিজেদের জন্য স্পেস কিছুটা পাবে। আমাদের এই ইন্টেরিয়ার প্রফেশনটার যে ইম্পর্টেন্স এখন, এটার মূল কারণ হচ্ছে স্পেস প্রবলেম, আর আনসার হচ্ছে স্পেস ডিভিশন, যেটা আমরা করি। সে অফিস হোক বা বাড়ি হোক, প্রত্যেকে আমাদের কাছে আসে যে তারা স্পেসটাকে ইউটিলাইজ করবে কী করে, আর আমরা সেটা করে দিই তাদের জন্যে এবং সুন্দরভাবে করার চেষ্টা করি। আপনার বাড়িতে এসে একটা কথা আমার ভীষণ মনে হচ্ছে, এটা যেন একটা ঘর। মানে প্রধানত নতুন কারোর বাড়িতে আসলে যে অস্বস্তিটা কাজ করে মানুষের মধ্যে, সেটা নেই। সেটা কি এইটার ইন্টেরিয়ারটার জন্য, মানে বাড়িটাকে বাড়ি মনে হচ্ছে না, ঘরই মনে হচ্ছে, অস্বস্তিটুকু নিয়ে ভালো লাগাটুকু আছে। এটা কারণটা কি? আমি ভীষণ যেটাকে ইম্পর্টেন্স দিই আর ক্লায়েন্টদের বোঝাবার চেষ্টা করি, পারি কি না জানি না। আই ডোন্ট বিলিভ ইন ফার্নিচার ওরিয়েন্টেড মানে ইন্টেরিয়ার। আমি স্পেসটাকে ইউটিলাইজ করি, যত ওপেন স্পেস রাখা যায়, যত রিলিফ দেওয়া যায়, মানে আর অথচ যা দরকার সেটা রইল। যেমন ধর, এটা দেয়ালও আছে, কিন্তু এটা পুরো একটা স্টোরিং স্পেস আমার। তো সেগুলো আমি ক্রিয়েট করি, কোথায় ব্রেক করে দিই, কোনোখানটা মানে এমন একটা করি যে যেন ভেঙে অন্যদিকে ঘুরে গেছে, এরকমভাবে ক্রিয়েট করি। আর আই বিলিভ ইন স্পেস লাইটিং আর নট মানে মাছ ফার্নিচার। সুদীপ্তাদি, আপনার বাড়িতে এসে যেটা দেখছি যে এখানে খুব সুন্দর সুন্দর প্লান্ট আছে, যেমন এটা মানি প্লান্ট আছে, এখানে একটা প্লান্ট আছে। তো কি মনে হয়, একটা ইন্টেরিয়ারে প্লান্টটাকে কি খুব ইম্পর্টেন্স দেন আপনি? ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, এটা রিলিফ দেয়। তবে নেচার, একটা ঘরের মধ্যেই আমরা নেচারকে পাচ্ছি, কালার দেয়। কারণ আর আমি বিলিভ করি এই যে ওয়ালে ভীষণ লাইট কালার থাকবে, খুব সাবডিউড কালার থাকবে সব ফার্নিচার বা ফ্লোরে, আর যে কালার থাকবে প্লান্টস থেকে থাকবে, টিটস অ্যান্ড বিটস পিসেস থেকে থাকবে। এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, মানে দর্শকরা যেটার জন্য সবসময় ব্যস্ত থাকে, সেটা হচ্ছে টিপস। আপনি যদি ছোট ফ্ল্যাট, বাড়ি, ঘর, ড্রয়িং রুম এ সম্পর্কে যদি কোনো ছোটো ছোটো টিপস আমাদের দর্শকদের দেন। কি টিপস দেব? যাদের বলবো, যারা বাড়ির মালিক তারা তো সবচেয়ে বেশি নিজের বাড়ির সম্বন্ধে ভালো বোঝেন, কিন্তু অ্যাজ এ প্রফেশনাল আমি বলবো কি, তারা যখন তারা ভাববেন যে সমস্ত দেয়াল সাদা, তখন আপনার থেকেই চোখের কাছে ভেসে উঠবে যে কী কী জিনিস ঠিক কীরমভাবে রাখলে। আর ইউটিলিটির ব্যাপারটা রয়েছে, বাট ওটা ইউটিলিটির কথা ভেবেই যখন ওরা ভাবেন, তখন ভীষণ খালি ফার্নিচার হয়ে যায়।
হ্যাঁ, সমস্ত জিনিসটা ছবির মতন দেখার চেষ্টা করুন, স্পেসটাকে দেখার চেষ্টা করুন, কত রিলিফ পাচ্ছেন কত দেখার চেষ্টা করুন, তাহলে তারা নিজেরাই ভীষণ ভালো করে বাড়ি সাজাতে পারবেন। এবার সুদীপ্তাদি কালেকশন সম্পর্কে যদি আমাদের দর্শকদের কিছু বলেন, কোথা থেকে তারা জিনিসপত্র কালেক্ট করবে বাড়ি সাজানোর জন্য? আমাদের চারপাশে অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে, আমরা বুঝতে পারি না ঠিক কোনটা ভালো কোনটাই। যেমন আমি হায়দ্রাবাদে যেতে যেতে দেখলাম একটা রাস্তায় জাঁতা, ব্যাঙ্গালোরে দেখলাম একটা কোষাকুষি পুরনো, ওগুলো নিয়ে ফেললাম, ওরা এধার ওধার রেখে। কিংবা আমি কাঠমান্ডুতে আসতে দেখলাম যে পুরনো তামার হাঁড়ি ঝুলছে, নিয়ে ফেললাম। বা ধরুন কালীঘাটে যেতে যেতে দেখলাম পুরনো কলসি, নিয়ে ফেললাম। বা বড় বা থালা, কাঁসা পুরনো থালা নিয়ে নিলাম। এবার টেরাকোট, কত তো মাটির জিনিস হয়, কত সমস্ত সুন্দর বেতের জিনিস হয়, সেগুলো দিয়ে মাঝে মাঝে অনেক দামি জিনিস দিয়ে আমি করতে চাইছি না। হ্যাঁ, দামি সমস্ত মানে সাধারণ ছোট্টখাট্টো জিনিস দিয়ে করাটার মধ্যেই ক্রেডিট। একটা অসম্ভব দামি জিনিস তুলে নিয়ে এসে আমি করলাম, তার মধ্যে কোনো ক্রেডিট রইল না। কিন্তু ছোট্ট জিনিসখাটো ভীষণ ইনএক্সপেন্সিভ একটা শীতল পাটি, তার মধ্যে একটা ধরুন একটা চালুনি আমি দেখাতে পারি, চালুনিটুকু তার মধ্যে কিছু ড্রাই ফ্লাওয়ার রেখে, ওটার ভেতরে একটা প্রদীপ রেখে, তার পাশে একটা ছোটো গাছ দিয়ে, যখন নিজেই বসছি নিজে মনে হচ্ছে যে কী সুন্দর আমি একটা মানে দ্যাটস আ ডিভাইন সেন্স আসে, জানেন যে এর মধ্যে কারণ ভালো থাকার মধ্যেই মানে সারাদিন কাজ করে ফিরেতে এসে বাড়িতে একটা সুন্দর জায়গায় নিজেরই ক্রিয়েট, তখন নিজের কাছে নিজের ইম্পর্টেন্স বেড়ে যায়। সুদীপ্তাদি, আপনার সামনে আমি খুব একটা ইন্টারেস্টিং চেয়ার দেখতে পাচ্ছি, সে সম্পর্কে যদি কিছু বলেন। এই চেয়ারটা যদি দেখেন দেখবেন কিচ্ছু নেই, স্ক্র্যাপ মেটেরিয়াল দিয়ে তৈরি, ভাঙা ইটের টুকরো, এমনি কাঠ, সমস্ত কিছু যা কিছু লোহা লক্কর যেখানে যা তার দিয়ে তৈরি। এখন যে আর্টিস্ট যে আমাকে করে দিয়েছে তারও এক আছে, আমি আবার তাকে বলেছি এরাম এটা তুমি বানাও, বাট মূলত সেই করেছে। ওটা আমার কনসেপ্টটা যে আমি এরম একটা চাই, এরম একটা থাকবে আমার, সে বানিয়ে দিয়েছে। এবার এইটা দেখে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি এরম যারা যে আমার ক্যারেক্টার 2 সিট বানিয়ে দিন বা অন্য কিছু পিস বানিয়ে দিন, তখন সে যে বানিয়েছে তারও সুবিধা হচ্ছে। আর এটা ঠিক কোথায় থাকবে, তার চারপাশে কিরম থাকবে সেটা আমাকে খানিকটা পরামর্শ দিতে হয়। সামনে একটা খুব সুন্দর সেন্টার টেবিল আছে, টেবিলটা নিয়ে যেমন অনেকের বাড়িতে অনেক ধরনের সেন্টার টেবিল দেখা থাকে, এটা একটু অন্যরকম, এটা সম্পর্কে যদি কিছু বলেন। এগুলো তো সবই ভীষণ মানে আমাদের সাধারণ মানুষদের তৈরি। অ্যাকচুয়ালি জিনিসগুলো না সব জায়গায় রয়েছে, খুব ভালো জিনিস, ঠিক করে তাকে প্লেস করলেই সেটা ভীষণ ভালো হয়ে যায়। আবার সেটা লোকে মানুষে পারে না যে ঠিকভাবে প্লেস করে জিনিসটা রাখতে। একটা খুব ছোট বাড়ি, খুব যেখানে খুব ভালো তাদের পয়সা নেই, কিন্তু সেই জায়গাটাও অসম্ভব সুন্দর করে সাজানো যায়। অনেক ধন্যবাদ সুদীপ্তাদি। সত্যি কথাই, ঘর আর নিজের মনকে ভালো রাখার জন্য বোধহয় খুব দামি দামি জিনিসের দরকার পড়ে না। সত্যি, আবার নতুন করে ভাবতে হবে। আজকের মতন চলি, ভালো থাকবেন। নমস্কার। বাইরে গিয়ে কোথাও কি স্পেশাল কোনো ডিশ খেতে ইচ্ছে করছে? আবার বাইরে যেতেও ইচ্ছে করছে না, মানে বাড়ি থেকে বেরোতেও ইচ্ছে করছে না, কোনো প্রবলেম নেই তো। আমাদের নারীর রান্নাঘরে আমরা তো স্পেশাল রেসিপি আপনাদের দিই। আজকেও সেরকম একটা স্পেশাল রেসিপি আপনাদের দেব, আর তার জন্য আমার সঙ্গে আছেন মিস্টার টি রামারাও। আচ্ছা মিস্টার রামারাও, আজকে আপনি আমাদের এরকম কি স্পেশাল রেসিপি দিচ্ছেন বলুন তো? আজকে আমি দিচ্ছি চিকেন 65। চিকেন 65? যা নামটা তো ভীষণ ইন্টারেস্টিং, মানে কোনোদিন শুনিনি। এটা এরকম মানে নাম্বার দেওয়া হয়েছে কেন? नंबर দিয়েছে তো साउथ इंडियन डिश है, साउथ इंडियन डिश। केरला का ये, अच्छा इसीलिए वो स्पाइसी होगा, আচ্ছা আচ্ছা। इसलिए वो 65 नाम था। চিকেন 65। আচ্ছা, চিকেন 65 এ কি কি লাগছে? इसमें लगती चिकन है চিকেন লাগছে, और इसमें मैरिनेशन किया हुआ हाँ हाँ, जिंजर गार्लिक पेस्ट 10 ग्राम, और कश्मीरी चिल्ली पाउडर 20 ग्राम, सॉल्ट 10 ग्राम, और कॉर्नफ्लोर 10 ग्राम। আচ্ছা আচ্ছা। আর কি কি লাগছে ওটা ছাড়া? এটা লাগছে পেঁয়াজ লাগছে, পেঁয়াজ লাগছে, লঙ্কা, কাঁচা লঙ্কা লাগছে। এটা কি? कड़ी पत्ता, কারি পাতা, लेमन, হ্যাঁ লেবু লাগছে, चाट मसाला, চাট মশলা, टमाटो प्यूरी,
और ये নুন লাগছে, নুন লাগছে, সাদা তেল লাগছে। सादा तेल। ঠিক আছে, আমরা শুরু করি। আগে কি গ্যাস অন করব? हाँ তেল দিতে হবে তো? সাদা তেল কতটা মতন দিতে হয়? ये तो चिकन फ्राई हो আচ্ছা, মানে একটু বেশি করে তেল বেশি লাগবে করে তো? কত, আচ্ছা কতটা চিকেন আছে আজকে আমাদের? 500 ग्राम 500 গ্রাম আছে। 500 গ্রামের জন্য যদি আমরা কাপের মাপে ধরি, ক কাপ তেল লাগবে? 3 कप 3 কাপ মতন হলে হয়ে যাবে। তেলটা বোধহয় গরম হয়ে গেছে না? এবার কি চিকেনগুলো দিয়ে দিতে दे হবে? বেশ অনেকটা তেলে, ভর্তি ভর্তি তেলেই মাংসগুলোকে ভাজতে হবে। আচ্ছা, এই ফাঁকে আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হলো মিস্টার টি রামা রাও অনেকদিন তাজ বেঙ্গলে শেফ ছিলেন, এখন উনি ইন্ডিয়া গেট। इंडिया के আচ্ছা, আপনি কতদিন তাজ বেঙ্গলে কতদিন ছিলেন? अभी 9 बरस 9 বছর। 9 বছর ছিলেন। ইন্ডিয়া গেটে কতদিন হলো? 1 महीना हुआ 1 মাস হয়েছে, মানে প্রায় সবে হয়েছে আর কি। তো আপনি তাজ বেঙ্গলে যখন ছিলেন আর কি, তখন অনেক সেলিব্রিটিরা নিশ্চয়ই আসতো আপনাদের ওখানে, মানে ফিল্ম স্টার্স বা পলিটিশিয়ানস, এরকম কোনো অভিজ্ঞতা আছে যে আপনি খাইয়েছেন, খেয়ে আপনার খুব প্রশংসা হয়েছে, এরকম কেউ এসেছিল কোনো সময়? वहाँ बहुत लोग आता था, उनको क्रिकेट प्लेयर लोग आता था, फिल्म एक्टर लोग आता था और प्राइम मिनिस्टर इन लोग आता था, हम लोग खाना बना के खिलाते थे। এটা মোটামুটি একটু ওই বেশি করে ভাজা হবে। हाँ भाजा होगा कच्चा मांस এটা কতক্ষণ ভাজতে হবে? কতক্ষণ সময় লাগবে? समय लगे इसमें 5-7 मिनट लगे 5-7 মিনিট মতো ভেজে নিতে হবে। মানে এটা কি বুঝবো কি করে? এটা কি মানে মাংসের কালারটা কি ব্রাউন ব্রাউন হয়ে যাবে? हाँ ब्राउन कलर ব্রাউন কালার হয়ে যাবে, তখন বুঝবো যে ভাজাটা হয়ে গেছে। এগুলো কি দিয়ে ম্যারিনেট করা হয়েছিল একবার বলে দিন। इसमें जिंजर गार्लिक पेस्ट दिया हुआ 10-10 ग्राम और कश्मीरी चिल्ली पाउडर दिया কাশ্মীরি চিলি पाउडर 30 ग्राम কত? 30 ग्राम 30 গ্রাম। और सॉल्ट दिया 10 ग्राम নুনটা দেওয়া হয়েছিল 10 গ্রাম। 10 ग्राम আর আর और কিছু? कॉर्नफ्लोर दिया 10 ग्राम কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছিল, সেটাও 10 গ্রাম। 10 ग्राम আচ্ছা, কি ধরনের রান্না করতে আপনার ভালো লাগে? মানে চিকেন না মাটন না ফিশ? Non-veg। एनी नॉन वेज নন ভেজ করতে फिश प्रॉन चिकन যে मटन কোনো কিছু যেই আপনার খুব ভালো লাগে রান্না। करी प्लेन तंदूर আচ্ছা, এটা বই এসছে না? এটা ওই পাত্রে নামাতে হবে। এখন কি নামাতে হবে নাকি এর মধ্যে কোনো হ্যাঁ। কোনো মশলা দিতে হবে? নামাতে হবে। এই ঝাঁঝরিটা ইউজ করা হচ্ছে তেলটা ঝরিয়ে নেওয়ার জন্য। নেক্সট এটা হচ্ছে ফ্রাই প্যান ফ্রাইং প্যানে কি করতে হবে? তেল লাগবে, তো হালকা সা তেল সাদা তেল অল্প, 2 চামচ, ওই 1 চামচ। এক চামচ। হ্যাঁ, 1 চামচ। তেলটা একটুখানি গরম হবে, গরম। মোটামুটি কতক্ষণ লাগবে? एक से 2 सेकंड হয়ে গেছে, তেলটা গরম, অল্প তেল তো। আচ্ছা, এই রান্নাটা কি শুধু হোয়াইট অয়েল দিয়েই হয়? हाँ वही वही तो है শুধু হোয়াইট white অয়েল? এটা কি? এটা কারি পাতা কারি পাতা। কারি পাতা কতটা মতন দিলে? 1 গ্রাম 1 গ্রাম। এটা পেঁয়াজ? পেঁয়াজ লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে। পেঁয়াজটা বোধহয় একটু মানে ইয়েলোইশ হয়ে যাবে, একটু হলুদ হলুদ করে ভাজা হবে, খুব অল্প তেলেই ভাজা হবে।
কারি পাতাটা পুরো আস্ত রেখে দিতে হবে, মানে কাটার কোনো ব্যাপার নেই, এমনি আস্ত। আর অল্প টমেটো পিউরি। টমেটো পিউরি, টমেটো পিউরিতে কি আগে শুধু ওইটাই টমেটোটাই আছে নাকি আগে কোনো নুন বা কিছু দেওয়া আছে? না, না, কিছু দেওয়া নেই তো? একটা ছোট সস বা গ্রেভির মতন হয়ে গেছে। হ্যাঁ, আর চিকেন দিতে হবে। চিকেনটা তারপর দিয়ে দিতে হবে। এটা তো অলরেডি আমাদের ভাজা ভাজা হয়েই আছে। এটা কি? চাট মশলা। চাট মশলা। চাট মশলা তো এখন খুব সহজেই পাওয়া যায় মার্কেটে। চাট মশলার একটা আলাদা খুব সুন্দর গন্ধ আছে। হ্যাঁ, গন্ধ এটার জন্য খুব আর এটা আছে লেবু। লেবু। পাতিলেবু। মানে একটা পুরো পাতিলেবু আর কি, পাতিলেবু রসটা। এটা কি এইটার মানে একটু স্বাদটা টেস্টটা আর কি টক টক হলে কি ভালো লাগে? হ্যাঁ, চটপটি হয়। চটপটি হতে। তো সেটা হয়ে গেছে। এটা হয়ে গেছে? অফ করবো কি গ্যাস? হ্যাঁ। খুব তাড়াতাড়ি হয়ে গেল রান্নাটা। চিকেন 65, এটা আমি টেস্ট করতে পারি? হ্যাঁ। হয়ে গেছে না? আচ্ছা, উপরে আরেকটু গার্নিশিং এর জন্য কারি পাতা দিয়ে দেওয়া যায়, বা কেউ যদি লঙ্কা খায় লঙ্কা দিতে পারে। খুব ভালো খেতে হয়েছে। চিকেন 65 করতে লাগছে চিকেন 500 গ্রাম, নুন স্বাদ মতো, চাট মশলা, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি ও সাদা তেল। তেল গরম হলে তাতে চিকেন দিন এবং বাদামি করে ভেজে নামিয়ে রাখুন। এবার অন্য একটা পাত্রে অল্প তেল দিয়ে তাতে কারি পাতা ও পেঁয়াজ ভাজুন। এতে চেরা কাঁচা লঙ্কা এবং ভাজা চিকেন দিয়ে দিন, একটু রান্না করুন। এবার এতে চাট মশলা ও লেবুর রস দিন। কিছুক্ষণ রান্না করার পর নামিয়ে কারি পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকম কোনো চটপটা রেসিপি নিয়ে। আর আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যে মানে আপনার ব্যস্ত সময় থেকে আমাদের এখানে এসেছেন, আমাদের সময় দিয়েছেন, এত সুন্দর একটা রেসিপি আমাদের দিলেন। আশা করব ভবিষ্যতেও আপনাকে আবার পাবো, পরেও আপনি আমাদের অনেক রান্না শেখাবেন। নমস্কার। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন।